বন্ধুরা, আমরা চলে এসেছি এসএলএসটি জিওগ্রাফির আরও একটি আলোচনা নিয়ে। আজকে আমরা আলোচনা করব রিজিওনাল জিওগ্রাফি ইন্ডিয়ার 30টি প্রশ্ন এবং তার ব্যাখ্যা সহ। তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্নগুলি এবং সেগুলির ব্যাখ্যা। রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের আঞ্চলিক ভূগোল থেকে প্রথম প্রশ্ন রয়েছে। 1. বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? বিকল্প এ 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, বি 28টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, সি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, ডি 25টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর হবে সি 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু বাকি যে 3টি অপশন রয়েছে বা বিকল্প রয়েছে, সেগুলিতে যে তথ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু কোনো না কোনো সময় সঠিক ছিল। তো দেখে নেওয়া যাক এই প্রশ্নের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় কি রয়েছে। ব্যাখ্যায় রয়েছে, নভেম্বর 2000-এর পূর্বে ভারতে 25টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। ওই বছর মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখণ্ড 2007-এ নামকরণ হয়। এর পূর্বে উত্তরাঞ্চল নামে রাজ্যটি গঠিত হয় এবং বিহার ভেঙে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়। ফলে 28টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আত্মপ্রকাশ করে। 2রা জুন 2014-তে অন্ধ্রপ্রদেশ থেকে তেলেঙ্গানা গঠিত হলে 29টি রাজ্য এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে ওঠে। 5ই আগস্ট 2019-এ জম্মু কাশ্মীরকে জম্মু কাশ্মীর ও লাদাখ নামক দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করার পর ভারতে 28টি রাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল সৃষ্টি হয়। 2019 সালের ডিসেম্বরে দমন ও দিউ এবং দাদরা নগর হাভেলি এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার প্রক্রিয়া আরম্ভ হয় এবং 26শে জানুয়ারি 2020 সালে দাদরা নগর হাভেলি ও দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চলে আত্মপ্রকাশ ঘটে। সময়ের কালচক্রে স্বাধীন ভারতে রাজ্য সংযুক্তি, রাজ্য গঠন, রাজ্য পুনর্গঠন ইত্যাদির মাধ্যমে এগিয়ে গিয়ে বর্তমানে ভারতে 28টি অঙ্গরাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের সমাহার হয়ে বিশ্বের মাঝে বৈচিত্র্যের মধ্যে ঐক্য জড়িয়ে নিজের গরিমায় অবস্থান করছে। এখানে উল্লেখ করা রয়েছে ভারতের রাজ্য সংযুক্তি, রাজ্য গঠন, রাজ্য পুনর্গঠন ইত্যাদি শব্দগুলো। এগুলো সম্বন্ধে বিশদে ধারণা দেওয়া আছে, অর্থাৎ রাজ্যের গঠন এবং পুনর্গঠন সম্বন্ধে বিশদ ধারণা দেওয়া আছে ভারত কথা নামক বইটিতে। সেখান থেকেই তথ্যটি নেওয়া। যাই হোক, চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের কোন রাজ্যের উপর ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা প্রবাহিত হয়নি? অর্থাৎ নিম্নের কোন রাজ্যের উপর প্রমাণ দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়নি বা এটি যায়নি? বিকল্প রয়েছে এ উত্তরপ্রদেশ, বি বিহার, সি মধ্যপ্রদেশ, ডি ওড়িশা। সঠিক উত্তরটি হবে বি বিহার। এবার এর উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। ব্যাখ্যা রয়েছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা ও অন্ধ্র এই 5টি রাজ্যের ওপর এবং কর্কটক্রান্তি রেখা যথাক্রমে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম এই 8টি রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ওপর উভয় রেখাই প্রবাহিত হয়েছে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা এবং এদিকে রয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় এই দুই রাজ্যের ওপর কিন্তু প্রবাহিত হয়েছে। বিহারের ওপর দিয়ে প্রমাণ দ্রাঘিমা রেখা কিন্তু প্রবাহিত হয়নি। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, কালী ও তিস্তা নদী মধ্যবর্তী 800 কিমি বিস্তৃত অংশ কি নামে পরিচিত? কালী নদী এবং তিস্তা নদীর মধ্যবর্তী যে অংশ, সেই অংশটি কি নামে পরিচিত? বিকল্প রয়েছে পাঞ্জাব হিমালয়, বি হুমায়ুন হিমালয়, সি নেপাল হিমালয় এবং ডি বহি হিমালয়। সঠিক উত্তর হবে সি নেপাল হিমালয়। প্রশ্নের সাপেক্ষে কি যুক্তি রয়েছে? আঞ্চলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে স্যার সিডনি ব্রাবার্ড হিমালয়কে 4টি অঞ্চলে ভাগ করেছেন, যথা এ পাঞ্জাব হিমালয়, সিন্ধু ও সতলজ নদী মধ্যবর্তী বিস্তৃত
650 কিমি অংশ, বি কুমায়ুন হিমালয়, সতলজ ও কালী নদী মধ্যবর্তী অঞ্চল, সি মধ্য বা নেপাল হিমালয়, কালী ও তিস্তা নদী মধ্যবর্তী 800 কিমি বিস্তৃত অংশ, এবং ডি বহি হিমালয়, তিস্তা ও ব্রহ্মপুত্র নদী মধ্যবর্তী 720 কিমি বিস্তৃত অংশ। তাহলে অপশন সি এ রয়েছে মধ্য বা নেপাল হিমালয়, যেটি কালী ও তিস্তা নদী মধ্যবর্তী 800 কিলোমিটার বিস্তৃত অংশ নিয়ে অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন, ভৌগোলিক অবস্থানের দিক থেকে নিম্নের কোন ভূমিভাগটি পৃথক? ভৌগোলিক অবস্থানের দিক থেকে নিম্নের কোন ভূমিভাগটি পৃথক? বিকল্প রয়েছে তরাই, ভাবর, নিপানি এবং খাদার। সঠিক উত্তরটি হবে নিপানি, অর্থাৎ তরাই, ভাবর এবং খাদার থেকে নিপানি পৃথক। যুক্তি কি রয়েছে? প্রকৃতিগতভাবে পাঞ্জাব সমভূমি 4 ভাগে বিভক্ত, যথা তরাই, শিবালিক পর্বতের পাদদেশে অবস্থিত আর্দ্র নিম্নভূমি তরাই নামে অভিহিত। ভাবর, উত্তর পশ্চিম ভারতে হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড দ্বারা গঠিত ভূমিরূপকে পাঞ্জাবি ভাষায় ভাবর বলে। খাদার, পূর্ব রাজস্থানের নদী তীরবর্তী নবীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চলকে খাদার বলে। এবং রয়েছে বাঙ্গর, পাঞ্জাব সমভূমির নদী অববাহিকার প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত অঞ্চল বাঙ্গর নামে অভিহিত। এবার আসে নিপানি। নিপানি দাক্ষিণাত্য মালভূমির কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে তামাক চাষ উপযোগী মহারাষ্ট্রের কোলহাপুর ও কর্ণাটকের বেলগাঁও জেলার মধ্যবর্তী বিস্তীর্ণ অঞ্চল নিপানি অঞ্চল নামে পরিচিত। তাহলে নিপানি অঞ্চল, খাদার, বাঙ্গর, তরাই, ভাবর এগুলো সম্পর্কে আমরা জানতে পারলাম। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, উপদ্বীপীয় উচ্চভূমির পার্বত্য অঞ্চলের আইল্যান্ড অফ পেনিনসুলার আপল্যান্ড নিম্নের কোন অংশে মালব মালভূমি অবস্থিত? উপদ্বীপীয় উচ্চভূমির পার্বত্যাঞ্চলের নিম্নের কোন অংশে মালব মালভূমি অবস্থিত? বিকল্প রয়েছে উত্তর মধ্য উচ্চভূমি অংশে, বি দক্ষিণ মধ্য উচ্চভূমি অংশে, সি পূর্বের মালভূমি অংশে, ডি মেঘালয় মিকির মালভূমি অংশে। উত্তর হবে দক্ষিণ মধ্য উচ্চভূমি অংশে, অর্থাৎ বিকল্প বি সঠিক উত্তর। চলে আসি উত্তরের ব্যাখ্যায় কি রয়েছে। ব্যাখ্যায় রয়েছে, ভারতের তৃতীয় প্রাকৃতিক বিভাগ উপদ্বীপীয় উচ্চভূমি। ভারতের তৃতীয় প্রাকৃতিক বিভাগ উপদ্বীপীয় উচ্চভূমি। এর প্রধান দুটি বিভাগ হলো যথাক্রমে উপদ্বীপীয় উচ্চভূমির পার্বত্য অঞ্চল এবং উপদ্বীপীয় মালভূমি। উপদ্বীপীয় উচ্চভূমির পার্বত্য অঞ্চলকে আবার 4 ভাগে ভাগ করা যায়: উত্তর মধ্য উচ্চভূমি, দক্ষিণ মধ্য উচ্চভূমি, পূর্বের মালভূমি এবং মেঘালয় মিকির মালভূমি। মালব মালভূমি অঞ্চলটি দক্ষিণ মধ্য উচ্চভূমি অংশের 21°47' উত্তর থেকে 25°10' উত্তর এবং 73°45' পূর্ব থেকে 79°14' পূর্ব অংশে 1,50,000 বর্গকিমি অংশ জুড়ে অবস্থিত। এর পূর্ব পশ্চিমে বিস্তার প্রায় 530 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 390 কিলোমিটার। অঞ্চলটি উত্তরে আরাবল্লী, দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং পূর্বে বুন্দেলখণ্ড মালভূমি দ্বারা আবদ্ধ। চলে আসি পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন রয়েছে, ভীমনাথ কয়াল অবস্থিত নিম্নের কোন ভূমিভাগে? নিম্নের 4টি ভূমিভাগ দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটিতে ভীমনাথ কয়াল অবস্থিত? এ কোঙ্কণ উপকূলীয় সমভূমিতে, বি কর্ণাটক উপকূলীয় সমভূমিতে, সি মালাবার উপকূলীয় সমভূমিতে এবং ডি উৎকল উপকূলে। সঠিক উত্তর হবে সি মালাবার উপকূলীয় সমভূমিতে ভীমনাথ কয়াল অবস্থিত। বাকি যে 3টি সমভূমি রয়েছে তাতে কি কি অবস্থিত এগুলো কিন্তু আমরা দেখে নেব। চলে আসি উত্তরের ব্যাখ্যায়। পশ্চিম উপকূলীয় সমভূমি 3টি অংশে বিভক্ত, যথা কোঙ্কণ উপকূলীয় সমভূমি, কর্ণাটক উপকূলীয় সমভূমি এবং মালাবার উপকূলীয় সমভূমি। মালাবার উপকূল কর্ণাটকের দক্ষিণাংশ থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত 550 কিমি দীর্ঘ এবং 20 থেকে 100 কিলোমিটার প্রশস্ত। উপকূল ভাগটির উত্তর ও দক্ষিণ অংশ সংকীর্ণ এবং মধ্যভাগ চওড়া। উপকূল অংশটির অন্যতম বৈশিষ্ট্য হল লেগুন বা ব্যাক ওয়াটার, যা স্থানীয় ভাষায় কয়াল নামে অভিহিত হয়। ভীমনাথ কয়াল এই উপকূলের দীর্ঘতম একটি কয়াল। কোঙ্কণ উপকূল ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল। কর্ণাটক উপকূলে সারাবতী নদীর গেরসোপ্পা জলপ্রপাত অবস্থিত। উৎকল উপকূল পূর্ব উপকূলীয় সমভূমির একটি প্রধান বিভাগ। এই উপকূল ভাগেই ভারতের বৃহত্তম হ্রদ চিল্কা অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। থর মরুভূমির কত শতাংশ ভারতের অন্তর্গত?
বিকল্প রয়েছে এ 15%, বি 60%, সি 85% এবং ডি 100%। সঠিক উত্তর হবে সি 85%। ব্যাখ্যা কি রয়েছে? পাঞ্জাব সমভূমি এবং আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে রাজস্থানের পশ্চিমাংশ জুড়ে মরু অঞ্চল অবস্থিত। সমগ্র মরু অঞ্চলটির 85% অংশ ভারতের এবং 15% অংশ পাকিস্তানের অন্তর্গত। সমগ্র থর মরুভূমির 60% অংশ আবার রাজস্থানের অন্তর্গত। অঞ্চলটি 640 কিমি দীর্ঘ, 300 কিমি প্রশস্ত এবং এর আয়তন 1,70,000 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 5% এলাকা এই মরুভূমির অন্তর্গত। আয়তনে পৃথিবীর 17তম বৃহৎ মরুভূমি হল থর এবং উপক্রান্তীয় অঞ্চলে মরুভূমির মধ্যে 9ম বৃহত্তম। তাহলে মরুভূমি সংক্রান্ত আমরা বেশ কিছু তথ্য কিন্তু ব্যাখ্যায় পেয়ে যাচ্ছি। চলে আসি পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, নিম্নের কোন ভারতীয় অংশ অত্যধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এর অন্তর্গত নয়? নিম্নের কোন ভারতীয় অংশ অত্যধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের অন্তর্গত নয়? বিকল্প রয়েছে এ পূর্ব হিমালয়, বি মিজোরাম, সি পশ্চিম উপকূল এবং ডি দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ। সঠিক উত্তরটি হবে ডি দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ। চলে আসি ব্যাখ্যাতে কি রয়েছে। দাক্ষিণাত্য মালভূমির মধ্যভাগ মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের অন্তর্গত। বাকি যে 3টি বিকল্প রয়েছে সেগুলো কিন্তু অধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের অন্তর্গত অঞ্চল। চলে আসি পরের প্রশ্নে। নিম্নের কোন জোটটি সঠিক নয়? এই ধরনের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিকল্প রয়েছে এ কাশ্মীর উপত্যকার ঝিলাম নদীর উপকূলবর্তী অঞ্চলে প্রাধান্য রয়েছে কারেওয়া মৃত্তিকার, বি পশ্চিমঘাট পর্বতের শীর্ষদেশ কাডামম ও নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রাধান্য রয়েছে রেগুর মৃত্তিকার, সি কচ্ছের রণ ও আরাবল্লী পশ্চিমাংশে প্রাধান্য রয়েছে সিরোজের মৃত্তিকার এবং ডি ছোটনাগপুর অঞ্চলে প্রাধান্য রয়েছে লোহিত মৃত্তিকার। সঠিক বিকল্পটি হবে বি পশ্চিমঘাট পর্বতের শীর্ষদেশ কাডামম ও নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রাধান্য রয়েছে রেগুর মৃত্তিকার। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে দেখে নেওয়া যাক। পশ্চিমঘাট পর্বতের শীর্ষদেশ কাডামম ও নীলগিরি পার্বত্য অঞ্চলে প্রাধান্য রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকার এবং রেগুর মৃত্তিকার প্রাধান্য রয়েছে মহারাষ্ট্র মালভূমি, মধ্যপ্রদেশের পশ্চিমাংশ, কর্ণাটকের উত্তরভাগ প্রভৃতি অংশে। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোন নদী হিমালয়ের নদীর মধ্যে পড়ে না? নিম্নের কোন নদীটি হিমালয়ের নদীর মধ্যে পড়ে না? এ বিপাশা, বি চন্দ্রভাগা, সি ঝিলাম, ডি শতদ্রু। সঠিক উত্তর হবে বিকল্প ডি শতদ্রু। চলে আসি ব্যাখ্যায়। হিমালয়ের নদীগুলোকে বৃহৎভাবে 4টি ভাগে ভাগ করা যায়, যথা এ প্রাক হিমালয় যুগের নদীসমূহ যেমন অরুণ, সিন্ধু, শতদ্রু, ব্রহ্মপুত্র নদ ইত্যাদি, গ্রেট হিমালয়ের নদীসমূহ গঙ্গা, কালী, ঘরঘরা, গণ্ডক, তিস্তা ইত্যাদি, হিমালয়ের নদীসমূহ বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা, ঝিলাম, চন্দ্রভাগা ইত্যাদি এবং ডি শিবালিক পর্বতের নদীসমূহ কি রয়েছে হিন্দন ও সোলানি ইত্যাদি। এই নদীগুলো হিমালয়ের দ্বিতীয় অভ্যুত্থানের সময় সৃষ্টি হয়েছে। চলে আসি পরের প্রশ্নে। নিম্নের কোন ভূমিভাগটি খোয়াই দ্বারা ক্ষয়প্রাপ্ত নয়? বিকল্প রয়েছে এ চম্বল উপত্যকা, বি দাক্ষিণাত্য মালভূমি, সি আরাবল্লী পূর্বাংশ এবং ডি পশ্চিমবঙ্গের বীরভূম। সঠিক উত্তর হবে বি দাক্ষিণাত্য মালভূমি। বাকি 3টি কিন্তু খোয়াই দ্বারা ক্ষয়প্রাপ্ত। বিকল্পর সাপেক্ষে যে যুক্তি রয়েছে, উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেটি দেখে নেওয়া যাক। ব্যাখ্যা, জলপ্রবাহের রিল ক্ষয় ও খাত ক্ষয়ের দ্বারা সংঘটিত বিশেষ ধরনের এক প্রকার মৃত্তিকা ক্ষয়কে বলা হয় খোয়াই। মাটির আলগা গঠন, কৃষিক্ষেত্রে জলপ্রবাহের অনুপ্রবেশ ইত্যাদি ক্ষয়ের নিয়ন্ত্রক। চম্বল উপত্যকা, আরাবল্লীর পূর্বাংশ এবং পশ্চিমবঙ্গের বীরভূমের কিয়দাংশ এই ক্ষয়ের অন্তর্গত। দাক্ষিণাত্য মালভূমি কঠিন আগ্নেয় শিলা দ্বারা গঠিত হওয়ায় এই ক্ষয় প্রভাব বিস্তার করে না। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে, নিম্নের নদী ও জলপ্রপাত জোড়গুলির মধ্যে কোনটি পৃথক? নিম্নের নদী ও জলপ্রপাত জোড়গুলির মধ্যে কোনটি পৃথক? বিকল্প রয়েছে এ কাবেরী নদী, শিব সমুদ্রম জলপ্রপাত,
বি নর্মদা নদী ধোঁয়াধার জলপ্রপাত, সি সারাবতী নদী যোগ জলপ্রপাত, ডি মহাবালেশ্বর নদী ইয়ানা জলপ্রপাত। সঠিক উত্তর হবে বি নর্মদা নদী ধোঁয়াধার জলপ্রপাত। ব্যাখ্যা কি রয়েছে? শিব সমুদ্রম যোগ ও ইয়ানা জলপ্রপাত মূলত দক্ষিণ ভারতের 3টি নদীতে গঠিত জলপ্রপাত। অন্যদিকে ধোঁয়াধার জলপ্রপাত পশ্চিম বাহিনী নর্মদা নদীতে গঠিত হয়েছে, যে নদীটি উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজক রেখায় অবস্থিত। অর্থাৎ এখানে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো হলো নদী এবং জলপ্রপাত ঠিক রয়েছে, কিন্তু নদীর যে চরিত্র সেই চরিত্রগত কিছু পার্থক্য রয়েছে। যাই হোক, চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন রয়েছে অপারেশন ফ্লাড কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? অপারেশন ফ্লাড বিকল্প রয়েছে এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? না দুগ্ধ বিপ্লবের সাথে যুক্ত। চলে আসি সঠিক যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাতে। ব্যাখ্যা রয়েছে সবুজ বিপ্লবের সাফল্যে অনুপ্রাণিত হয়ে 1970-এর দশকে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড শ্বেত বিপ্লবের সূচনা করেন, যা দুগ্ধ উৎপাদনের প্রকল্প। এই প্রকল্পে 1 নম্বর অপারেশন ফ্লাড 1 1970 থেকে 79, 2 অপারেশন ফ্লাড 2 1980 থেকে 85 এবং অপারেশন ফ্লাড 3 1985 থেকে 93, এই 3টি পর্যায়ে ভারতের 22টি রাজ্যের 250টি জেলায় মাদার ডেয়ারি স্থাপন, দুগ্ধবাজার স্থাপন এবং পশু সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়। তাহলে অপারেশন ফ্লাডের 3টি পর্যায় রয়েছে। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে মেঘালয় মালভূমির বিস্তীর্ণ অংশে বৃক্ষহীন তৃণভূমির নিম্নের কোন প্রকৃতির? মেঘালয় মালভূমির বিস্তীর্ণ অংশে বৃক্ষহীন তৃণভূমি নিম্নের কোন প্রকৃতির? এ পার্বত্য সাভানা তৃণভূমি, বি নাতিশীতোষ্ণ তৃণভূমি, সি আলপীয় ও উপ আলপীয় তৃণভূমি এবং ডি দাক্ষিণাত্যের তৃণভূমি। সঠিক উত্তরটি হবে বিকল্প এ পার্বত্য সাভানা তৃণভূমি। যুক্তি কি রয়েছে দেখে নেওয়া যাক। ভারতে প্রধানত 3 ধরনের তৃণভূমি রয়েছে, যথা উত্তরের পার্বত্য তৃণভূমি, সাভানা তৃণভূমি, উপদ্বীপীয় ভারত ও উত্তর ভারতীয় তৃণভূমির শুষ্কোত্তর অংশে এরূপ তৃণভূমি গড়ে উঠেছে, এবং সি দাক্ষিণাত্যের তৃণভূমি। দক্ষিণ ভারতের বিভিন্ন পার্বত্য ঢালের অনুর্বর মাটিতে এরূপ তৃণভূমি গড়ে উঠেছে। উত্তরের পার্বত্য তৃণভূমিকে 3টি মুখ্য বিভাগে ভাগ করা যায়। উত্তরের যে পার্বত্য তৃণভূমি সেটিকে আবার 3টি মুখ্য উপবিভাগে ভাগ করা যায়। কি কি? না পার্বত্য সাভানা তৃণভূমি, হিমালয় পার্বত্য অঞ্চলের 1500 মিটারের অধিক উচ্চতায় এরূপ তৃণভূমি গড়ে উঠেছে। মেঘালয় মালভূমির বিস্তীর্ণ অংশে বৃক্ষহীন তৃণভূমি এই প্রকৃতির। 2 নাতিশীতোষ্ণ তৃণভূমি, পার্বত্যাঞ্চল সমূহে 2000 মিটারের অধিক উচ্চতায় এরূপ তৃণভূমি বিকশিত হয়েছে। এবং 3 আলপীয় ও উপ আলপীয় তৃণভূমি, হিমালয় পার্বত্য অঞ্চলে 2000 থেকে 3000 মিটার উচ্চতায় এরূপ তৃণভূমি অবস্থিত। চলে আসি পরের প্রশ্নে। নিম্নের কোন অঞ্চল গোন্ডওয়ানা যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চলের অন্তর্গত নয়? নিম্নের কোন অঞ্চলটি গোন্ডওয়ানা যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চলের অন্তর্গত নয়? এ ঝাড়খণ্ডের ঝরিয়া গিরিটি, বি মধ্যপ্রদেশের তাতাপানি সাতপুরা অঞ্চল, সি তামিলনাড়ুর নেভেলি অঞ্চল, ডি অন্ধ্রের কোঠাগুদাম অঞ্চল। সঠিক উত্তরটি হবে বিকল্প সি তামিলনাড়ুর নেভেলি অঞ্চল গোন্ডওয়ানা যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চলের অন্তর্গত নয়। বাকি কিন্তু গোন্ডওয়ানা যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চলের অন্তর্গত। ব্যাখ্যা কি রয়েছে দেখে নেওয়া যাক। তামিলনাড়ুর নেভেলি অঞ্চল টারসিয়ারি যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চল এবং ভারতের বৃহত্তম লিগনাইট খনি। নেভেলি অঞ্চল ভারতের বৃহত্তম লিগনাইট খনি এবং এটি টারসিয়ারি যুগের কয়লা সমৃদ্ধ অঞ্চল। চলে আসি পরের প্রশ্নে। নিম্নের কোন তথ্যটি সঠিক নয়? নিম্নের 4টি তথ্য দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি সঠিক নয়? এ পশ্চিমবঙ্গের ছেঁদা পাথর অঞ্চলে স্বল্প পরিমাণ টাংস্টেন পাওয়া যায়, বি রাজস্থানের জয়পুর, উদয়পুর, আজমির, ভিলওয়ালা প্রভৃতি স্থানে টিনের প্রধান উপাদান কেসিরাইটের সন্ধান পাওয়া গেছে, সি ভারতের সর্বপ্রধান বক্সাইট উত্তোলক অঞ্চল হল ওড়িশা, ডি ওড়িশার বারবাবের কয়ার উপত্যকা অঞ্চলে উচ্চমানের হেমাটাইট লৌহ আকরিক সঞ্চিত রয়েছে।
সঠিক যেটি নয় সেটি হলো বি, বিকল্প বি। কি রয়েছে সেখানে? রাজস্থানের জয়পুর, উদয়পুর, আজমির, ভিলওয়ালা প্রভৃতি স্থানে টিনের প্রধান উপাদান কেসিরাইটের সন্ধান পাওয়া গেছে। কি যুক্তি রয়েছে দেখে নেওয়া যাক। ছত্তিশগড়ের বাস্তার ও উড়িষ্যার কোরাপুট অঞ্চলের বিভিন্ন স্থানে টিনের প্রধান উপাদান কেসিরাইটের সন্ধান পাওয়া গেছে। রাজস্থানের জয়পুর, উদয়পুর, আজমির, ভিলওয়ালা প্রভৃতি স্থানে অভ্র বলয়গুলি অবস্থিত। তাহলে আরও দুটি তথ্য কিন্তু আমরা এই প্রশ্ন থেকে জেনে নিলাম। কেসিরাইটের সন্ধান কোথায় পাওয়া গেছে এবং রাজস্থানে কেসিরাইটের যদি সন্ধান না পাওয়া যায় তাহলে কি রয়েছে সেখানে? রয়েছে অভ্র বলয়। চলে আসি পরের প্রশ্ন। প্রশ্ন রয়েছে, গান্ধার তেল খনি অঞ্চল নামে পরিচিত নিম্নের কোন তৈল অঞ্চলটি পরিচিত? কয়েকটি অঞ্চল দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটি গান্ধার তেল খনি অঞ্চল নামে পরিচিত? বিকল্প রয়েছে আঙ্কেলেশ্বর তেল অঞ্চল, বি কাম্বে লুনেজ অঞ্চল, সি বোম্বে হাই অঞ্চল, ডি ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল। সঠিক উত্তর হবে বি কাম্বে লুনেজ অঞ্চল। উত্তরের সাপেক্ষে যে যুক্তি রয়েছে বা প্রশ্নের সাপেক্ষে যে যুক্তি রয়েছে সেটি একবার দেখে নেওয়া যাক। ব্যাখ্যা রয়েছে, আঙ্কেলেশ্বর তেল অঞ্চলে ভারতের বৃহত্তম অন্তর্দেশীয় তেলের খনি অবস্থিত। কাম্বে লুনেজ অঞ্চল গান্ধার তেল খনি অঞ্চল নামে পরিচিত। বোম্বে হাই অঞ্চল থেকে ভারতের সর্বাধিক তেল উৎপাদিত হয়। ব্রহ্মপুত্র উপত্যকা অঞ্চল ভারতের সর্বাপেক্ষা প্রাচীন তেল উত্তোলক অঞ্চল। অর্থাৎ চারটি বিকল্প থেকে চারটি তথ্য আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। প্রতিটি প্রশ্নে যে সমস্ত বিকল্পগুলি যুক্ত করা হয়েছে, তাতে মক টেস্ট সিরিজ হোক বা এই প্রশ্ন হোক, প্রতিটি বিকল্পের কিন্তু কিছু না কিছু গুরুত্ব রয়েছে, সেগুলো কিন্তু দেখে নিতে হবে। চলে আসি পরের প্রশ্নে। চম্বল প্রকল্পের কোন পর্যায়ে রানা প্রতাপ সাগর জলাধার নির্মিত হয়? চম্বল প্রকল্পের কোন পর্যায়ে রানা প্রতাপ সাগর জলাধার নির্মিত হয়? বিকল্প রয়েছে এ প্রথম পর্যায়ে, বি দ্বিতীয় পর্যায়ে, সি তৃতীয় পর্যায়ে, ডি চতুর্থ পর্যায়ে। সঠিক উত্তরটি হবে বি দ্বিতীয় পর্যায়ে। উত্তরের সাপেক্ষে কি যুক্তি রয়েছে? ব্যাখ্যাতে বলা রয়েছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতের বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার মাধ্যমে চম্বল নদীতে চম্বল প্রকল্প আরম্ভ হয়। সমগ্র প্রকল্পটি তিনটি পর্যায়ে বিভক্ত। এর প্রথম পর্যায়ে গান্ধী সাগর জলাধার এবং কোটা সেচ বাঁধ তৈরি হয়। দ্বিতীয় পর্যায়ে রানা প্রতাপ জলাধার নির্মিত হয় এবং তৃতীয় পর্যায়ে জোহর সাগর জলাধার নির্মিত হয়। অর্থাৎ তিনটি পর্যায়ে তিনটি গুরুত্বপূর্ণ জলাধার কিন্তু নির্মিত হয়েছিল। চলে আসি পরবর্তী প্রশ্নে। 19 নম্বর প্রশ্ন, ভৌমজল উত্তোলনের দ্বারা সেচ ব্যবস্থায় বিশ্বে ভারতের স্থান কততম? ভৌমজল উত্তোলনের দ্বারা সেচ ব্যবস্থায় বিশ্বের ভারতের স্থান কততম? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, ডি চতুর্থ। সঠিক উত্তর হবে ভারত বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ। চলে আসি ব্যাখ্যাতে। ভৌমজল উত্তোলনের দ্বারা সেচ ব্যবস্থায় বিশ্বে ভারত স্থান প্রথম। ভারত প্রতি বছর প্রায় 39 মিলিয়ন হেক্টর মোট সেচসেবিত এলাকার 67% জমিতে ভৌমজল উত্তোলনের মাধ্যমে সেচ করে থাকে। এক্ষেত্রে ভৌমজল দ্বারা বছরে 19 মিলিয়ন হেক্টর এবং 17 মিলিয়ন হেক্টর জমি সেচ করে চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্র যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। ভারত রয়েছে প্রথম স্থানে এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোন কোন দেশ রয়েছে সেটিও কিন্তু আমরা ব্যাখ্যাতে জানতে পারলাম। চলে আসি পরের প্রশ্নে। 20 নম্বর প্রশ্ন রয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ভারতকে কয়টি ধান উৎপাদক অঞ্চলে বিভক্ত করেছে? বিকল্প রয়েছে এ 5টি, বি 6টি, সি 8টি, ডি 10টি। সঠিক উত্তর হবে সি 8টি। অর্থাৎ ICAR ভারতকে 8টি প্রধান ধান উৎপাদক অঞ্চলে বিভক্ত করেছে। যুক্তি কি রয়েছে? ব্যাখ্যা, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ভারতকে 8টি ধান উৎপাদক অঞ্চলে বিভক্ত করেছে, যথা এ পশ্চিম হিমালয়ের আর্দ্র অঞ্চল, পশ্চিম ভারতের মরুপ্রায় অঞ্চল, গঙ্গা শতদ্রু শুষ্ক সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গ অসমের নদীগঠিত সমভূমি অঞ্চল, পূর্ব হিমালয়ের আর্দ্র অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি অঞ্চল, দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং পূর্ব উপকূলের সমভূমি অঞ্চল। যাই হোক, চলে আসি পরবর্তী যে প্রশ্ন, তাতে প্রশ্ন 21 নম্বর, দেশের ইস্পাত বলয়ের বাইরে গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো। দেশের যে ইস্পাত বলয় তার বাইরে গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্র
কি কি বিকল্প রয়েছে? বিজয়নগর স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট, বালাচেরেভু স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট। সঠিক উত্তর হবে ডি, সালেম স্টিল প্ল্যান্ট। ব্যাখ্যা কি রয়েছে? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দেশের ইস্পাত বলয়ের বাইরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে তামিলনাড়ুর সালেমে সালেম স্টিল প্ল্যান্টটি গড়ে ওঠে। কেন্দ্রটি 1982 এর মার্চ থেকে উৎপাদন আরম্ভ করে। তাহলে তামিলনাড়ুর সালেমে সালেম স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে। এটি হলো দেশের ইস্পাত বলয়ের বাইরের একটি স্টিল প্ল্যান্ট। চলে আসি প্রশ্ন সংখ্যা 22-এ। ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য নিশান ট্রাক কারখানা রয়েছে। ভারতের যে প্রতিরক্ষা ক্ষেত্র রয়েছে তাতে কিন্তু নিশান ট্রাক ব্যবহৃত হয়। এই ট্রাক উৎপাদনের কারখানাটি নিম্নের কোথায় রয়েছে? এ, সম্বলপুরে, বি, জব্বলপুরে, সি, সুরজপুরে, ডি, জামশেদপুরে। সঠিক উত্তর হবে বি, জব্বলপুরে। সম্বলপুর, সুরজপুর, জামশেদপুর এগুলোতে তাহলে কি রয়েছে দেখে নেওয়া যাক। ব্যাখ্যা: ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহারের জন্য নিশান ট্রাক কারখানা রয়েছে জব্বলপুরে। জার্মানির ম্যান কোম্পানির সহযোগিতায় শক্তিমান ট্রাক নির্মাণ কারখানা গড়ে উঠেছে সম্বলপুরে। উত্তরপ্রদেশের সুরজপুরে দেও মোটরস ইন্ডিয়া লিমিটেড এর পণ্যবাহী গাড়ি কারখানা এবং জামশেদপুরে টাটা মোটরস লিমিটেডের যাত্রী ও পণ্যবাহী গাড়ি কারখানা গড়ে উঠেছে। তাহলে 4টি জায়গায় কী কী রয়েছে এগুলো কিন্তু আমরা জানতে পারলাম। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন রয়েছে 23 নম্বর। ভারতের প্রধান কয়টি চা নিলাম কেন্দ্র রয়েছে? ভারতে চায়ের জন্য বিখ্যাত এই চা নিলাম কেন্দ্র কিন্তু রয়েছে ভারতে, এবং কটি রয়েছে? বিকল্প রয়েছে 2টি, 4টি, 6টি, 8টি। সঠিক উত্তর হবে 6টি। ব্যাখ্যা দেখে নেওয়া যাক। ভারতের প্রধান 6টি চা নিলাম কেন্দ্র রয়েছে। এগুলি অবস্থিত কলকাতায়, গুয়াহাটিতে, শিলিগুড়িতে, কোচিনে, কুন্নুরে এবং কোয়েম্বাটোরে। এই 6টি চা নিলাম কেন্দ্র কিন্তু ভারতে রয়েছে, প্রধান চা নিলাম কেন্দ্র। চলে আসি পরের প্রশ্নে। প্রশ্ন সংখ্যা 24। মালপান্ডুরম, ইউরালি, গাদাবা ইত্যাদি কোন রাজ্যের উপজাতি? মালপান্ডুরম, ইউরালি, গাদাবা ইত্যাদি কোন রাজ্যের উপজাতি? বিহার, ওড়িশা, গুজরাট, কেরালা। সঠিক উত্তর হবে ডি, কেরালা। এবার বিহার, ওড়িশা, গুজরাটের কিছু উপজাতির নাম কিন্তু আমরা জেনে নেব ব্যাখ্যা থেকে। ব্যাখ্যায় চলে আসি। বিহারের কয়েকটি উপজাতি হলো মুন্ডা, বীরহ, হো, ওরাও ইত্যাদি। ওড়িশার কয়েকটি উপজাতি হলো খোন্ড, লাম্বাডি, জাং ইত্যাদি। গুজরাটের কয়েকটি উপজাতি হলো টোডিয়া, ভিল, ডাফার, ভার্লি ইত্যাদি। চলে আসি পরের প্রশ্নে। 25 নম্বর প্রশ্ন। জাতি গঠন হিসাবে ভারতীয় জনগোষ্ঠীকে রিসলে কয়টি ভাগে বিভক্ত করেন? জাতি গঠন হিসাবে ভারতীয় জনগোষ্ঠীকে রিসলে, এখানে বাংলা যে বানান রয়েছে তাতে রিসল রয়েছে, রিসলে হবে ওটি, কয়টি ভাগে বিভক্ত করেন? এ, 3টি জাতি ও 8টি উপজাতিতে, বি, 6 ভাগে, সি, 7 ভাগে, ডি, 8 ভাগে। সঠিক উত্তর হবে 7 ভাগে। 3টি জাতি ও 8টি উপজাতিতে এবং 6 ভাগে 8 ভাগে অন্য হয়তো বা কেউ বিভক্ত করেছে, আমরা ব্যাখ্যা থেকে জেনে নেব। চলে আসি ব্যাখ্যায়। জাতি গঠন হিসেবে ভারতীয় জনগোষ্ঠীকে রিসলে মোট 7 ভাগে বিভক্ত করেন, যথা তুর্কি ইরানিয়ান জাতি, আর্য ইন্দো আর্য জাতি, স্কিও দ্রাবিড়, আর্য দ্রাবিড়, মঙ্গোলীয় দ্রাবিড়, মঙ্গোলয়েড এবং দ্রাবিড়। এই 7টি ভাগে বিভক্ত করেন। এসি হাডান 3টি জাতি ও 8টি উপজাতিতে বিভক্ত করেন, যেটি বিকল্প এতে রয়েছে। বিএস গুহ প্রধান 6টি ভাগে এবং জে এইচ হাটন 8 ভাগে ভাগ করেন। চলে আসি পরের প্রশ্নে। 26 নম্বর প্রশ্ন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তে পার্বত্য অঞ্চলের কত সংখ্যক জনসংখ্যাযুক্ত এলাকাকে অল ওয়েদার রোড এর সাথে যুক্ত করার পরিকল্পনা করা হয়? পিএমজিএসওয়াই এ পার্বত্য অঞ্চলে কত সংখ্যক জনসংখ্যাযুক্ত এলাকা অল ওয়েদার রোডের সাথে যুক্ত করার পরিকল্পনা করা হয়? বিকল্প রয়েছে এ 750 জন, বি 500 জন, সি 250 জন এবং ডি 125 জন। সঠিক উত্তর হবে 250 জন। চলে আসি ব্যাখ্যায়।
2000 সালের 25শে ডিসেম্বর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এই পরিকল্পনায় সমতল ক্ষেত্রে 500 জন বসতিযুক্ত এবং পাহাড়ি অঞ্চলে 250 জন বসতিযুক্ত অঞ্চলকে ওয়েল ওয়েদার রোডের সাথে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়। চলে আসি পরের প্রশ্ন। ভারতের দীর্ঘতম পাইপলাইন হলো এ নাহারকাটিয়া নুনমাটি পাইপলাইন, বি হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন, সি সালাইয়া কয়ালে মথুরাপুর পাইপলাইন, ডি কান্ডালা ভাটিন্ডা পাইপলাইন। সঠিক উত্তর হবে বি হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপ লাইন। উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা, অর্থাৎ নাহারকাটিয়া নুনমাটি অপশন সি, সালাইয়া কয়ালি অপশন ডি, কান্ডালা ভাটিন্ডা পাইপ লাইন, এগুলোর সম্বন্ধে আমরা ব্যাখ্যা থেকে কিছু তথ্য জেনে নেব। ভারতের দীর্ঘতম পাইপলাইন হলো হাজিরা বিজাপুর জগদীশপুর পাইপলাইন। প্রধানত গ্যাস পরিবহনের উদ্দেশ্যে এই পাইপলাইনটি ভারতের পশ্চিম উপকূলের মহারাষ্ট্রের হাজিরা থেকে মধ্যপ্রদেশের বিজাপুর হয়ে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার জগদীশপুর পর্যন্ত বিস্তৃত। এর দৈর্ঘ্য 1750 কিমি। নাহারকাটিয়া নুনমাটি পাইপলাইনটি ভারতের প্রথম পাইপলাইন। তাহলে ভারতের প্রথম পাইপলাইন হলো নাহারকাটিয়া নুনমাটি পাইপলাইন। চলে আসি পরবর্তী প্রশ্ন। এখনো পর্যন্ত ভারতে কয়টি ব্রিক্স সম্মেলন হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটি প্রশ্ন। সাম্প্রতিক ঘটনার ক্ষেত্রেই বলুন বা অন্যান্য ক্ষেত্রেই বলুন, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিকল্প রয়েছে 2টি, বি 3টি, সি 11টি, ডি 8টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ডি 3টি। চলে যাই ব্যাখ্যাতে। এখনো পর্যন্ত ভারতে ব্রিক্স সম্মেলন হয়েছে 3টি। প্রথমটি চতুর্থ ব্রিক্স সম্মেলন, অর্থাৎ ভারতের প্রথম ব্রিক্স সম্মেলন, এবং ব্রিক্সের চতুর্থ সম্মেলন নামে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পৌরোহিত্যে 2012 সালের 29শে মার্চ অনুষ্ঠিত হয়। দ্বিতীয়বার অর্থাৎ অষ্টম ব্রিক্স সম্মেলন হিসাবে 2012 সালের 15 থেকে 16 অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। এবং তৃতীয়বার ত্রয়োদশ ব্রিক্স সম্মেলন হিসাবে 2021 সালের 9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে ব্রিক্স সম্মেলন ভারতে অনুষ্ঠিত হয়। অর্থাৎ এখনো পর্যন্ত 3বার ভারতে ব্রিক্স সম্মেলন সংগঠিত বা অনুষ্ঠিত হয়েছে। চলে আসি পরের প্রশ্নে। 29 নম্বর প্রশ্ন। 1965 সালে এস.পি. চ্যাটার্জি ভারতকে ভূপ্রকৃতির ভিত্তিতে কয়টি মুখ্য অঞ্চলে বিভক্ত করেন? শিবপ্রসাদ চ্যাটার্জি মহাশয় ভারতকে 1965 সালে ভূপ্রাকৃতিক ভিত্তিতে কয়টি মুখ্য অঞ্চলে বিভক্ত করেন? বিকল্প রয়েছে এ 7টি, বি 21টি, সি 28টি এবং ডি 35টি। সঠিক উত্তর হবে এ 7টি। চলে আসি প্রশ্নের যে উত্তর তার ব্যাখ্যা রয়েছে। 1965 সালে এস.পি. চ্যাটার্জি ভারতকে প্রাকৃতিক ভিত্তিতে 7টি মুখ্য অঞ্চল, 21টি গৌণ অঞ্চল এবং বেশ কিছু উপ অঞ্চলে বিভক্ত করেন। আর.এল. সিং তার ইন্ডিয়া এ রিজিওনাল জিওগ্রাফি নামক গ্রন্থে ভারতকে 28টি বৃহৎ অঞ্চলে বিভক্ত করেন এবং ভৌগোলিক স্পেট 35টি প্রধান ভাগে ভারতকে বিভক্ত করেন। তাহলে আর.এল. সিং, স্পেট এবং এস.পি. চ্যাটার্জির যে বিভাজন সেগুলি সম্বন্ধে আমরা জানতে পারলাম। চলে আসি পরের প্রশ্নে। শেষ প্রশ্ন, রিজিওনাল জিওগ্রাফির ব্যাখ্যা সহ যে প্রশ্ন, তার শেষ প্রশ্ন রয়েছে। নিম্নের কোন কৃষি অঞ্চলের জোড়টি ঠিক নেই? নিম্নের কোন কৃষি অঞ্চলের জোড়টি ঠিক নেই? এ বাজরা অঞ্চল, রাজস্থান, কচ্ছ উপদ্বীপ, মহারাষ্ট্র, বি রাগি অঞ্চল, দক্ষিণ কর্ণাটক, সি বার্লি অঞ্চল, উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ, ডি ডাল অঞ্চল, কাশ্মীর, পূর্ব রাজস্থান। সঠিক উত্তরটি হবে ডাল অঞ্চল, কাশ্মীর, পূর্ব রাজস্থান। চলে আসি ব্যাখ্যায়। ভারতীয় কৃষি বিশারদ ডক্টর জসবীর সিং শস্যের উপর ভিত্তি করে কৃষি অঞ্চলকে 12টি প্রধান এবং 7টি উপপ্রধান অঞ্চলে ভাগ করেছেন। প্রধান অঞ্চলগুলি হল ধান অঞ্চল, পশ্চিমবঙ্গ, ওড়িশা, পূর্ব ও পশ্চিম উপকূল; জোয়ার অঞ্চল, দক্ষিণ পূর্ব মহারাষ্ট্র, পশ্চিম অন্ধ্র, কর্ণাটক, পশ্চিম মধ্যপ্রদেশ; বাজরা অঞ্চল, রাজস্থান, কচ্ছ উপদ্বীপ, মহারাষ্ট্র; গম অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, বিন্ধ্যাচল; কার্পাস অঞ্চল, মহারাষ্ট্র, গুজরাট, মালব; তৈলবীজ অঞ্চল, কাথিয়াবাড় অঞ্চল, দক্ষিণ অন্ধ্র, তামিলনাড়ু; ডাল অঞ্চল, বুন্দেলখণ্ড; ভুট্টা অঞ্চল, কাশ্মীর, পূর্ব রাজস্থান; রাকি অঞ্চল, দক্ষিণ কর্ণাটক; বার্লি অঞ্চল, উত্তরাঞ্চল, হিমাচল প্রদেশ;
ফল অঞ্চল দক্ষিণ কেরালা, কাশ্মীর এবং 12 নম্বর চা অঞ্চল উত্তর পূর্ব ভারত এবং নীলগিরি। এই ছিল আমাদের ভারতের আঞ্চলিক ভূগোল থেকে 30টি প্রশ্ন নিয়ে একটি সেট এবং প্রশ্নের উত্তর সহ উত্তরের ব্যাখ্যা সহ উপস্থাপনা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে বা ভালো লেগে থাকে, তথ্যগুলো যদি মনে হয় যে খুবই প্রয়োজনীয় তথ্য, তাহলে অবশ্যই এটিকে বারবার দেখুন এবং মনে রাখার চেষ্টা করুন। অনেক কিছু তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর আলোচনাটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন। প্রচুর খেটে তথ্যগুলোকে তৈরি করতে হয়। যাই হোক, আপনার যদি উৎসাহ দেন তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আরও অনেক বেশি করে আমরা নিয়ে আসব। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এটা করতে ভুলবেন না। দেখা হবে পরের দিন অন্য কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।